আসসালামু আলাইকুম। প্রথমেই আমাদের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রিয় দর্শক, আমি মোটামুটি অনেকটাই নিশ্চিত যে এবারের 21শে ফেব্রুয়ারির আমাদের জাতীয় শোক দিবসের আবহটা অনেকের কাছে একটু অন্যরকম ছিল, অন্যরকম ভাব গাম্ভীর্য ছিল। সত্যি কথা বলতে ডক্টর মোহাম্মদ ইউনূসের জঙ্গি শাসনের 1.5 বছরের সময়ের অবসানের পর এবারের 21টাকে একটু হলেও অন্যরকম মনে হচ্ছিল, এবং সেই জায়গা থেকে একটা আগ্রহ নিয়ে আমি টেলিভিশন সেটের সামনে বসেছিলাম 21শে প্রথম প্রহরে। কিন্তু আবার হোঁচটও খেলাম, খানিকটা ধাক্কা খেলাম। 74 বছরে যা ঘটেনি সেই ঘটনাই এবার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ঘটল। যেহেতু এবার আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নেওয়ার পর থেকে তিনি বেশ কিছু বিষয়ে মানুষের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন। তিনি রাজধানীতে যানজটের বিষয়টি মাথায় রেখে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে যে গাড়ি থাকে তা কমিয়ে এনে 4টিতে নিয়ে এলেন। আগে থাকতো 13 থেকে 14টি। তিনি সরকারি গাড়ি পরিবর্তে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত দিলেন। সরকারি কাজেও মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিলেন যানজট এড়ানোর জন্য, এবং রাজধানীবাসীকে যানজট থেকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর যাত্রাপথের সড়কের দুই পাশে যে পোশাকধারী পুলিশের অবস্থান থাকতো, সতর্ক অবস্থান, এবং অনেক আগে থেকেই রাস্তাঘাট ক্লিয়ার করা হতো, তিনি সেই জায়গা থেকেও সরে এসেছেন। এর বাইরে আরো অনেক কিছু বিষয়ে তিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। সত্যি কথা বলতে আমি নিজেও আকৃষ্ট হয়েছি। সেই সব জায়গা থেকেই আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও তার প্রতি আমাদের প্রত্যাশাটা অনেক বেশি ছিল, বা এখনো পর্যন্ত আছে। কিন্তু এবারের 21শের প্রথম প্রহরে যে ধাক্কাটি খেলাম, অনেকগুলো বিষয় একসাথে এই ধাক্কাটি খেতে হয়েছে। প্রথমে দেখার চেষ্টা করছিলাম যে গত 1.5 বছরে রাষ্ট্রীয় দিবসগুলোতে, সেটি শহীদ দিবস হোক, বিজয় দিবস হোক, স্বাধীনতা দিবস হোক, আমরা দেখেছি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে স্বামী স্ত্রীর সম্পর্কের মতন বা সতীনের সম্পর্কের মতন একটা দূরত্ব বজায় রেখে সবসময় চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মুখ দেখা দেখিও তিনি বন্ধ রেখেছিলেন একটা প্রথা যে আমাদের দাঁড়িয়ে গিয়েছিল, যে সব রাষ্ট্রীয় দিবসে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে শ্রদ্ধা নিবেদন করেন শহীদদের উদ্দেশ্যে। সেটি আমরা গত 1.5 বছরে দেখিনি। দেখেছি রাষ্ট্রপতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করে যাওয়ার পরে তার 3-4 মিনিট পরে এসে সংশ্লিষ্ট স্থানে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা। এবার ভাবছিলাম যে হয়তো দুজন একসাথে শহীদদের উদ্দেশ্যে পুষ্পমাল্য অর্পণ করবেন, কিন্তু আমরা দেখলাম যে না, হলো না। মেনে নিলাম যে হলো না। মানে তাদের মধ্যে অন্তত কুশল বিনিময়টা হতে পারত, যে রাষ্ট্রপতি ফুল দিয়ে বেরোচ্ছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উঠছেন, যাওয়ার আসার পথে হয়তো করমর্দন হতো, সালাম বিনিময় হতো। আমরা সেটি দেখলাম না। আচ্ছা, মেনে নিলাম। কিন্তু পরবর্তীতে যা দেখলাম, অবশ্যই অগণিত মানুষ, অসংখ্য মানুষ প্রচন্ড ধাক্কা খেয়েছে, খানিকটা বিস্মিত হয়েছে। শহীদ মিনারে দোয়া মাহফিলের আয়োজন করা হলো। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন শ্রদ্ধা নিবেদন করলেন, এবং তার আরো একটা জিনিসের মধ্যে চোখ লাগার মতন, অবশ্যই সেটি ভালো লেগেছে, যে পরিবারের সদস্যদের নিয়ে তিনি তার সহধর্মিণী এবং সন্তান জাইমা রহমানকে নিয়ে আলাদাভাবে পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন। এটি অবশ্যই ভালো লেগেছে। যেটি বলছিলাম যে এই শ্রদ্ধা নিবেদনের পরে মাইকে ঘোষণা দেওয়া হলো যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শহীদ মিনারে ফুল দেওয়াটা, শ্রদ্ধা নিবেদনটা, এগুলো আমাদের রাষ্ট্রীয় আচারের মধ্যে থাক না, আমাদের সামাজিক আচারের মধ্যে থাক। গত 74 বছরে
বায়ান্নর ভাষা আন্দোলনের পর থেকে ৭৪ বছরে এই শহীদ মিনারকে কেন্দ্র করে ধর্মাশ্রয়ী একটি উগ্রবাদী গোষ্ঠী সবসময় চেয়েছে এখানে দোয়া মাহফিলের আয়োজন করা হোক, এখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হোক, মোটামুটি মৌলবাদিত্বের দখলে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হয়েছে। কিন্তু ৭৪ বছরে সেটি সম্ভব হয়নি, যেটি তারেক রহমান শপথ নেওয়ার পর হলো। কেন হলো? পিছনে কারণটি কি? তারেক রহমান কি মানে এটি খুব সাদামাটা ভাবে নিয়েছেন বিষয়টি? মানুষের মনে সন্দেহ জায়গাটা খুবই স্বাভাবিক যে ডক্টর ইউনূসের ১.৫ বছরের যে জঙ্গি শাসন, মৌলবাদী শক্তির, সাম্প্রদায়িক শক্তির যে আস্ফালন, তারই ধারাবাহিকতার একটি ছাপ, সেই ধারাবাহিকতার একটি প্রভাব বিএনপি সরকারের উপরেও রয়ে গেল কিনা, এটি কি তার কোনো সিমটম? দোয়া মাহফিল হতেই পারে শহীদদের জন্য, কেউ ২ রাকাত ৪ রাকাত নামাজও আদায় করতে পারেন, নফল নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, কোনো সমস্যা নেই তো। সেগুলো নিজের বাড়িতে বা মসজিদে এগুলো সীমাবদ্ধ থাকলে সমস্যা কি? আচ্ছা, দোয়া মাহফিল যখন হলোই, তখন রাষ্ট্রপতির উপস্থিতিতে কেন এটি হলো না? রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে, তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পরে কেন এই আয়োজনটি করতে হলো? জাতির সামনে কি মেসেজটি গেল? রাষ্ট্রপতি তো সাংবিধানিক পদ, রাষ্ট্রপতির পদটি গত ১.৫ বছরে রাষ্ট্রপতির প্রতি এই যে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে প্রতিহিংসার প্রতিচ্ছবি আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এটিও কি তার একটি নমুনা আমাদের সামনে উপস্থিত করলেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান? দোয়া মাহফিল যদি হলোই বা, তাহলে অন্য ধর্মের পক্ষ থেকে কেন এই ধরনের প্রার্থনার আয়োজন করা হলো না? কেন হিন্দু ধর্ম বা খ্রিস্ট ধর্ম পক্ষ থেকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হলো না? এই দেশ তো আমাদের সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার। এই দেশের জন্য শুধু যুদ্ধ তো মুসলমানরা করেনি, এই ভাষা আন্দোলনের জন্য তো বুকের রক্ত কজন দিয়েছেন এমন কজনের নাম আমরা জানি, অনেকেই তো আন্দোলনে ছিলেন। আমরা হোঁচট খেলাম, আরো হোঁচট খেলাম যখন দোয়া মাহফিলে কেবলমাত্র মানে শহীদদের উদ্দেশ্যে ২-১টি কথা বলার পর আমরা দেখলাম জিয়া পরিবার বন্দনা শুরু হয়ে গেল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য করুক না, অবশ্যই করতে হবে, কিন্তু তার তো একটি মাত্রা থাকবে। আমরা এই মাত্রা অতিরিক্ত কাজগুলো দেখেছি গত ১৫.৫ বছরে আওয়ামী লীগ সরকারের সময়। সবকিছুতে মুজিব বন্দনা, সবকিছুতে বঙ্গবন্ধু বন্দনা, শেখ হাসিনা বন্দনা, এবং এই যে বন্দনা, এই যে চাটুকারিতা, তার তো খেসারত অনেকভাবেই আওয়ামী লীগকে দিতে হয়েছে। আমরা চাই না যে এই ধরনের চাটুকারিতার মাধ্যমে, তোষামোদকারীদের মাধ্যমে, এই ধরনের জিয়া বন্দনার মধ্য দিয়ে, তারেক বন্দনার মধ্য দিয়ে আবার বিএনপিকে ওই ধরনের কোনো খেসারত দিতে হোক। আমরা এও দেখলাম এইবারের ২১-এর প্রথম প্রহরে রুমিন ফারহানা, সাবেক বিএনপি নেত্রী, বর্তমান সংসদ সদস্য, তাকে ফুল দিতে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হলো। কারা বাধা সৃষ্টি করলো? বিএনপির নেতা কর্মীরাই তো। কেন? কি কারণে? কি কারণে? এই রুমিন ফারহানার বাবা কে তাদের জানা আছে? অলি আহাদ। মানে ১৯৪৮ সালে ১১ই মার্চ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘট শুরু হলো, প্রতিবাদ সভা শুরু হলো, বিক্ষোভ প্রদর্শন শুরু হলো বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে, সেই ধর্মঘট, সেই সভা থেকে যাদেরকে আটক করা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হক, অলি আহাদ, শওকত আলী, কাজী গোলাম মাহবুব, এই যে অলি আহাদ, এই অলি আহাদই তো রুমিন ফারহানার বাবা। তার বাবা ভাষা আন্দোলনের অন্যতম নায়ক। ভাষা শহীদদের প্রতি রুমিন ফারহানাকে শ্রদ্ধা জানাতে দেওয়া হবে না? আমরা আরো দেখলাম এই ২১-এর প্রথম প্রহরে নোয়াখালী কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, এই জন্য আওয়ামী লীগের কয়েকজন মানে
আওয়ামী লীগের কয়েকজন শ্রদ্ধা জানানোর প্রস্তুতি ছিলেন, তাদেরকে ধরা হলো রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এই কারণে। কেন ধরতে হবে, কেন আটক করতে হবে? এটা কি কোনো রাজনৈতিক প্রোগ্রাম? শহীদ দিবসে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন। আমরা চাই না আর কোনো অনভিপ্রেত, আর কোনো অনাকাঙ্ক্ষিত, আর কোনো প্রতিহিংসার রাজনীতি তুমুল ভয়ে বাংলাদেশে ফিরে আসুক। আমরা চাই না এইসবের কারণে আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাকেই অতিমাত্রায় খেসারত দিতে হোক, এটি আমরা কোনো অবস্থাতেই চাই না। অমর একুশের প্রথম প্রহর, চারিদিকে শোক আর শ্রদ্ধার আবহ। রাষ্ট্রপতি ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ঠিকই, কিন্তু আড়ালে রয়ে গেল এক বিশাল রাজনৈতিক প্রশ্নচিহ্ন। গতবার ডক্টর ইউনূস যা করেছিলেন, এবার কি তারেক রহমানও সেই একই পথে হাঁটলেন? রাষ্ট্রপতির উপস্থিতিতে কেন দেখা গেল না প্রধানমন্ত্রী তারেক রহমানকে? এটিকে কেবল প্রটোকল, নাকি রাষ্ট্রপতির বিদায়ের আগাম ঘন্টা? কেন তারেক রহমান রাষ্ট্রপতির মুখোমুখি হলেন না? আমরা এসব প্রশ্নেরই উত্তর খুঁজতে চাই এই মুহূর্তের ভিডিওতে। শুভ দিনের প্রত্যাশা রাখছি দর্শক। আজ মহান 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা বুকের রক্ত দিয়ে আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। আজ জাতি বিনম্র শ্রদ্ধায় সেই শহীদদের স্মরণ করছে, কিন্তু এই পরম শ্রদ্ধার আবহেও রাজনীতির অলিন্দে কিছু দৃশ্য আমাদের ভাবিয়ে তুলছে। আপনারা লক্ষ্য করেছেন, রাষ্ট্রপতি এবং নবনিযুক্ত প্রধানমন্ত্রী শহীদ মিনারে ফুল দিয়েছেন, কিন্তু সেখানে একটি চিরচেনা দৃশ্যের অভাব ছিল। আগে আমরা যেখানে দেখতাম রাষ্ট্রপতি যখন ফুল দেন, প্রধানমন্ত্রী পাশে দাঁড়িয়ে থাকেন। রাষ্ট্রপতির ফুল দেওয়া হলে প্রধানমন্ত্রী ফুল দেন। আমরা গত 2 বছরের সেই সংহতের দৃশ্যটির অনুপস্থিতি দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূসের সময় আমরা যে দূরত্ব দেখেছিলাম, এবার তারেক রহমানের উপস্থিতির ধরন নিয়েও সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দানা বাঁধছে। কেন এই দূরত্ব? কেন রাষ্ট্রপতি থাকা অবস্থাতেই তাকে এড়িয়ে চলার এই প্রবণতা? আমরা আরো দেখলাম গতকাল, মানে আজকে 21শে প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল জামাতে ইসলামী শহীদ মিনারে ফুল দিতে গেছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো যে জামাতে ইসলামী বেদিতে ফুল দেওয়ার বিরুদ্ধাচরণ করে, কিংবা যে জামাতে ইসলামী বাংলা ভাষার প্রশ্নে বিরুদ্ধাচরণ করে, কিংবা যে জামাতে ইসলামীর অলিখিত সরকার সময়কালে গত 1.5 বছরের যে ইউনূস সরকার ছিল, সেটিই জামাতে ইসলামের অনির্বাচিত অলিখিত সরকার ছিল। সেই সরকারের আমলে যে জিন্না বাংলা ভাষার ঘোর বিরোধী ছিল, যে মোহাম্মদ আলী জিন্না উর্দুই একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেছিলেন, সেই জিন্নার জন্মদিন পালন করতে দেখেছি আমরা জামাতি শাসনকালে, গত 1.5 বছর সময়কালে। সেই জামাতিরাও গতকাল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গেছে, কিন্তু তাদের এই মেকি শ্রদ্ধাকে বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না, সেটি পরিষ্কার। ভোটের মাঠে বলুন আর যে কোনো ভাবে বলুন, প্রতারকদের উপযুক্ত জবাব দিয়ে দেবে। আজকে হয়তো আপনারা দেখছেন জামাত 68টা আসন, জোটগতভাবে 77টা আসন সংসদে পেয়েছে। এটি কিন্তু মেকি আসন। জামাত 10টার বেশি আসন পাবে না, কোনোভাবেই পাবে না, যদি অংশগ্রহণমূলক নির্বাচন হয়। নির্বাচন তো আসলে হয়নি, অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, কাজেই যেটা হবার সেটাই হয়েছে। একটা আর্টিফিশিয়াল বিরোধী দল করে জামাতকে সংসদে পাঠিয়ে দেওয়া হয়েছে, এতটুকুতেই সীমাবদ্ধ। জামাত শুধুমাত্র তাদের প্রতারণার কারণে কখনোই সফল হবে না বাংলাদেশের মাটিতে। আমরা যে আলাপে ছিলাম, মূলত আমরা গত বছর দেখেছিলাম ডক্টর ইউনূস শহীদ মিনারে এসেছিলেন রাষ্ট্রপতির বিদায় নেওয়ার পর। এবারও কি ঠিক একই কায়দায় তারেক রহমানের উপস্থিতি লক্ষ্য করা গেল? প্রশ্ন উঠছে, তারেক রহমান কি ডক্টর ইউনূসের নীতি অনুসরণ করছেন? ডক্টর ইউনূসের নীতি ছিল রাষ্ট্রপতির কাছে শপথ নিলেও রাষ্ট্রপতির মুখ না দেখা। এটি একটি চরম রাজনৈতিক বার্তা ছিল। তারেক রহমানও কি সেই একই পথ বেছে নিলেন?
বিশ্লেষকরা বলছেন যে কয়দিন রাষ্ট্রপতি দায়িত্বে আছেন সে কয়দিন তার প্রতি ন্যূনতম সম্মান দেখালে তারেক রহমানের ব্যক্তিত্ব আরো উজ্জ্বল হতো। রাজনীতিতে সৌজন্যবোধ অনেক বড় সম্পদ, কিন্তু রাষ্ট্রপতিকে এড়িয়ে যাওয়ার এই সংস্কৃতি কি নতুন কোনো বিভাজনের ইঙ্গিত দিচ্ছে? গুঞ্জন রয়েছে রাষ্ট্রপতি হয়তো বেশি দিন পদে থাকছেন না, তিনি নিজেই পদত্যাগ করতে পারেন। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী তিনি কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন? এখনো পদত্যাগপত্র জমা দেওয়ার জায়গাটা তার তৈরি হয়নি, সেটি তৈরি হতে সময় লাগবে। সংবিধান বলছে রাষ্ট্রপতি পদত্যাগ করলে তা স্পিকারের নিকট পেশ করতে হয়। যেহেতু এখনো পর্যন্ত নতুন সংসদের স্পিকার নির্বাচন হয়নি, সামনে 26শে ফেব্রুয়ারি প্রথম অধিবেশন হওয়ার কথা, প্রথম অধিবেশনে হয়তো স্পিকার নির্বাচন হয়ে যাবে। অর্থাৎ এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে রাষ্ট্রপতি নিজেই হয়তো ইস্তফা দিয়ে বিদায় নেবেন। তারেক রহমান কি নতুন রাষ্ট্রপতির অপেক্ষায় আছেন, যার হাতে তিনি পূর্ণ আস্থা রাখতে পারবেন? রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, রাজনীতি মানে আদর্শ এবং সৌজন্য। আমাদের ইতিহাসে এমন অনেক নজির আছে যেখানে ঘোরতর বিরোধী পক্ষ জাতীয় দিবসে একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। রাষ্ট্রপতি পদে যিনি থাকুন তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তারেক রহমান যদি রাষ্ট্রপতির উপস্থিতিতে ফুল দিতেন তবে সেটি দেশের মানুষের কাছে একটি ইতিবাচক বার্তা দিত, এবং দেশের মানুষ বলতে কিন্তু আমি সব মানুষ বোঝাচ্ছি। অর্ধেক মানুষকে নিয়ে নির্বাচনটা হয়েছে, বাকি অর্ধেক বাকি আছে। এই যে যদি একসাথে রাষ্ট্রপতির সাথে তারেক রহমানও শহীদ মিনারে হাজির হতেন, তাহলে এই যে বাকি অর্ধেক যে মানুষ, এই অর্ধেক মানুষের চোখেও সেই দৃশ্যটা কিন্তু সুন্দর লাগতো। কিন্তু তারেক রহমান সেটি করলেন না। এই ঘটনা থেকে প্রমাণিত হয়ে যায় যে তারেক রহমান সব মানুষের প্রধানমন্ত্রী হতে পারেননি, এবং সত্যিকার অর্থে আপনি যত যাই বলুন না কেন আদতে তিনি পারবেন না। তিনি যদি সব মানুষের প্রধানমন্ত্রী হতেন, কিংবা গতকাল শহীদ বেদিতে রাষ্ট্রপতির সাথে একসাথে ফুল দিতে আসতেন, এতে তার রাজনৈতিক উচ্চতা আরো বৃদ্ধি পেত। ইউনূসের দেখানো পথে না হেঁটে তিনি যদি নিজস্ব একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির উদাহরণ তৈরি করতেন, তবে আগামীর বাংলাদেশের জন্য মঙ্গলজনক হতো। মনে রাখতে হবে, বিএনপি একতরফা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই সংখ্যাগরিষ্ঠতা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নয়। আপনি যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে নাও দেন, আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগের জনগণকে নিয়ে যদি ইনক্লুসিভ সোসাইটি নাও গড়েন, দাবায় রাখতে পারবেন না। আসবেই। এই সমাজে যেহেতু তারা আছে, তাদেরকে বাদ দিয়ে আপনি রাষ্ট্র গঠন করবেন, রাষ্ট্র পরিকল্পনা করবেন, তা কিন্তু হবে না কোনোভাবেই। আপনি যতই দাবায় রাখুন, পারবেন না দাবায় রাখতে। প্রিয় দর্শক, 21শে ফেব্রুয়ারি আমাদের একতার শিক্ষা দেয়, কিন্তু শহীদ মিনারের এই বিভক্তি আমাদের মনে শঙ্কা জাগায়। রাষ্ট্রপতির বিদায় ঘন্টা কি বেজে গেছে? বিদায় ঘন্টা যে বেজে গেছে সেটা তো আমরা বুঝতেই পারছি। তারেক রহমানের এই অবস্থান কি আগামীর নতুন কোনো ক্ষমতার বিন্যাস? আপনারা কি মনে করেন? তারেক রহমানের কি উচিত ছিল রাষ্ট্রপতির সাথে একত্রে শ্রদ্ধা নিবেদন করা, নাকি বর্তমান পরিস্থিতিতে এই দূরত্ব সঠিক? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন।